হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। 32,000 প্রাইমারি মামলার গোড়ার কথা। 32,000 মামলা কেন সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে ফেরত এসেছিল? বাতিলের উপর স্টে রয়েছে এবং তার সাথে এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আপডেট পাওয়া গেল। আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি কি বললেন আপনারা এবার জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করা যাক। আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি। বলো। ডিভিশন বেঞ্চে চলছে হচ্ছে প্রিয়াঙ্কা নস্করের আপিল মামলা নামে পরিচিত সেটা সেইটাতে অলরেডি সিঙ্গেল বেঞ্চ 32,000 আনট্রেন্ড টিচারের চাকরি বাতিল বলে অর্ডার দিয়েছিলেন। সেইটা চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ সেই অর্ডারের ওপর কোনো স্টে না দিয়ে নতুন প্রসেস, যেটা সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হবে, নতুন ইন্টারভিউ হবে, সেইটাই বহাল রাখে। খালি মাইনে বন্ধের ব্যাপারটার উপরে ডিভিশন বেঞ্চ তার মডিফিকেশন দেয় যে মাইনে বন্ধ হবে না যতদিন প্রসেস শেষ না হচ্ছে। এটা চ্যালেঞ্জ করে ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্ট যায়, কারণ তারা যাদের চাকরি বাতিল হচ্ছিল তারা এটার উপর স্টে চাইবেই, স্বাভাবিক। সুপ্রিম কোর্ট সেটাতে একটা স্টে দিয়ে মামলাটা হাইকোর্টে ফেরত পাঠায় এবং বলে যে তুমি ইন্টারিম অর্ডার হিসেবে, অন্তর্বর্তী অর্ডার হিসেবে যেটা দিয়েছো সেটা তে নতুন প্রসেস যদি ইনিশিয়েটিভ হয় তাহলে মামলাটার কি দাম থাকলো। মানে মামলাটা তুমি অন্তর্বর্তী অর্ডার দিয়ে নয়, মামলাটা তুমি নিষ্পত্তি করো, মামলাটা ঝুলিয়ে রেখো না, মামলাটা নিষ্পত্তি করো, এই বলেই কিন্তু হাইকোর্টে ফেরত এসছে এটা। এবং প্রসেসটার উপর স্টে হয়ে, মানে অর্ডারের যেটা অপারেশন তার উপরে স্টে হয়ে আছে। এবার এই ডিভিশন বেঞ্চে আসার পরে এটা বিভিন্ন ঘর ঘুরেছে। এখন লাস্টলি জাস্টিস সোমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ছিল, সেখান থেকে আবার জজ সাহেব উনি সোমেন সেন সাহেবের বেঞ্চ এটা ব্যক্তিগত কারণ দেখিয়ে রিলিজ করে দিল। এবার আমরা এটা দেখেছি যে অতীতে এই ডিভিশন বেঞ্চেই কিন্তু এই মামলাটা হয়েছে, কিন্তু পরবর্তীকালে জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেব কিছু একটা বেঞ্চ সম্পর্কে বলেছিলেন, যার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেবের বেঞ্চ থেকে যাওয়া আপিলের মামলা, অনেক কটা মামলায় কিন্তু ডিভিশন বেঞ্চ রিলিজ করে দেয়। তো এটা এখন অন্য ঘরে হবে। এবার অন্য ঘরটাকে অলরেডি অ্যাসাইন করে দিয়েছে জাস্টিস তপব্রত চক্রবর্তী। এবার সেখানে তপব্রত চক্রবর্তী সাহেবের ঘরে এর আগেও আপার প্রাইমারি মামলাটা অ্যাসাইন হয়েছিল। উনিও কিন্তু এই ফিল্ডের, মানে এই সার্ভিস ম্যাটার রিলেটেড এডুকেশনাল ইনস্টিটিউশনে যে সমস্ত সার্ভিস ম্যাটার হয় তাতে প্রথিতযশা, কারণ উনি যখন আইনজীবী ছিলেন তখনও এই ফিল্ডেরই এক্সপার্ট ছিলেন। সুতরাং ওনার ঘরে গেলে মামলাটা তো ভালো হবে সেটা আমরা আশা করতে পারি, মামলার জন্য যেটা ভালো হবে। এবার এখানে তো কাউকে খুশি, কাউকে দুঃখ দেওয়ার ব্যাপার নেই। মানে মামলায় যেটা যথার্থ বিচার হওয়া উচিত কাগজপত্রের ভিত্তিতে, সেইটাই যদি আমরা আশা করি তাহলে সেটা এই ঘরে খারাপ হবে না, জাস্টিস তপব্রত চক্রবর্তী সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চে। এবার এখানে অলরেডি বাতিলের নির্দেশ হয়েই আছে, সেটা খালি স্টে রয়েছে। এটা কোন দিকে যেতে পারে সেটাই এখন ব্যাপার। যারা এখানে মামলায় যুক্ত হচ্ছে তারা চাইছে বাতিলটা হয়ে যাক, মানে অনেকেই বলছে যে বাতিলটা হয়ে যাক এবং নতুন করে ইন্টারভিউ হোক, যেহেতু প্রসেসের মধ্যে দুর্নীতি আছে। বিশেষ করে দুর্নীতি কোথায়, যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে কারচুপির অভিযোগ। কারণ যাদের স্কোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রচন্ড কম, তাদেরকে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে 10-এর মধ্যে অনেক অনেক বেশি নাম্বার দিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এরকমটাই। এবং আর একটা তার থেকেও বড় গুরুতর অভিযোগ হচ্ছে অ্যাপটিটিউড টেস্টটাই হয়নি। মনে রাখতে হবে যে এই মামলা শুনানি চলাকালীন জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেব যখন ছিলেন, উনি যখন শুনছিলেন তখন কিন্তু যারা যারা এই প্রসেসে পার্টিসিপেট করেছে মামলাকারীদের মধ্যে, তাদেরকে উনি ডকে তুলে, মানে কোর্টে উপস্থিত রেখে ডকে তুলে তাদের জবানবন্দি নিয়েছিলেন যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কিরকম হয়েছিল, অ্যাপটিটিউড টেস্ট আদৌ হয়েছিল কিনা। তাদের বেশিরভাগ জনাই বলেছিল অ্যাপটিটিউড টেস্টই হয়নি। তাহলে অ্যাপটিটিউড টেস্টের স্কোর আসলো কোথা থেকে? কারণ যারা চাকরি করছে তারা অ্যাপটিটিউড টেস্টে 5-এর মধ্যে 5ও পেয়েছে, এরকম আছে। এবং এখানে ভগ্নাংশের হিসাবেও প্যানেলের এদিক ওদিক হতে পারে। সুতরাং এখানে 1, 2, 3 প্রত্যেকটা নাম্বারই প্রচন্ড গুরুত্বপূর্ণ, মানে 1 নম্বরও যথেষ্ট গুরুত্বপূর্ণ। 0.01, 0.02 এগুলো এরকম তো হয়েছে। পরবর্তীকালে যখন 2022 সালে ওরা বার করলো, এই যে ব্রেকআপ অফ স্কোর দিল, তারপর টেট পাস, তখন তো বোঝা যাচ্ছে যে ভগ্নাংশের হিসাবেও এদিক ওদিক হচ্ছে। মানে প্রত্যেকটা স্কোর গুরুত্বপূর্ণ। ভগ্নাংশ কথাটা যদি এইভাবে আমি উল্লেখ নাও করি, প্রত্যেকটা স্কোর গুরুত্বপূর্ণ। এবার আর তার পাশাপাশি যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন তাদের মধ্যে থেকেও জজ সাহেব কিন্তু
ডকে তুলে জানতে চাইছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে তারা কি বোঝেন। তো বোঝা যাচ্ছিল যে তাদেরও ধারণা স্পষ্ট নয় কি অ্যাপটিটিউড টেস্ট কিভাবে নেওয়া উচিত, আর মোট কথা সেইগুলো হয়ইনি। এবার এগুলো তো পর্ষদ থেকে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তাদেরকে শেখানো হবে, ট্রেনিং দেওয়ানো হবে যে এইভাবে আপনারা ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন, সেটা হয়নি। এবার এটা হয়নি, এটা তো গুরুতর অভিযোগ একখানা। এটা এখন কি রকম হবে সেটা বোঝা যাবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, মামলাটি আগামী সোমবার 1 নম্বর সিরিয়ালে লিস্টেড আছে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।